সূর্যপুর গ্রামে একজন কুমার নিজের স্ত্রীর সঙ্গে বাস করত। বিয়ের পরদিনই কুমার নিজের স্ত্রীকে নিজের কাছে ডাকল। আমাদের বংশের এটা নিয়ম কি মহিলারা কারোর অপমান করে না। তোমাকেও এই নিয়মের পালন করতে হবে। যদি তুমি কখনো আমার বা আমার পরিবারের অপমান করো তাহলে তুমি ভেড়া হয়ে যাবে। স্বামী, আপনি এদিক থেকে নিশ্চিন্ত থাকুন। আমি আপনার আর আপনার পরিবারের অপমান করার কথা কখনো ভাবব না। অনেক বছর অবধি কুমারের স্ত্রী এই নিয়মের পুরো নিষ্ঠাভাবে পালন করতে থাকলো। ওদের জীবন সুখময় কাটছিল। একদিন কুমার মাটির বাসন বিক্রি করতে বাজারে গিয়েছিল আর বাচ্চারাও বাইরে খেলছিল। কুমারের বাবা মা শুয়েছিল। কুমারের স্ত্রীর খুব জোরে খিদে পেয়েছিল। ও অনেকক্ষণ অবধি অপেক্ষা করলো। কুমার ফিরল না। বাচ্চারাও খেলায় মগ্ন ছিল আর শ্বশুর শাশুড়ি ঘুমোচ্ছিল। কুমারের স্ত্রী সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। ওর মুখে খাওয়ার একটা দানাও যায়নি। ও খিদা আর সহ্য করতে পারছিল না, তাই ও নিজের খাবার বেড়ে নিল। কিন্তু যেই ওর খাবার শেষ হলো তখনই ওর শাশুড়ি এসে পড়ল। বৌমা, এ কি, এখনো কেউ খায়নি আর তুমি রান্নাঘর এটো করে দিয়েছ? মা, আমার খুব খিদে পেয়েছিল। আপনি বসুন, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। চাই না আমাদের খাবার। তুমি আজকে আমাদের অপমান করেছ। অপমান শব্দটা ওনার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বৌমা ভেড়া হয়ে গেল আর ঘরের ছাদে গিয়ে বসে গেল। যখন কুমার বাসন বিক্রি করে ফিরল তো ও নিজের ছাদে একটা ভেড়াকে ঘুরতে দেখল। কুমার ভেড়াটাকে দেখতে পেয়ে খুব কষ্ট পেল। এই ভেড়াটা অন্য কেউ না, আমার স্ত্রী। বাচ্চারা এখন অনেক ছোট ছিল। পুত্র দীপু বড় ছিল, মেয়েটা ছোট ছিল। বাবা মায়ের অনেক জোরাজোরি করার পর তাদের দেখাশোনা করার জন্যে কুমার দ্বিতীয় বিয়ে করে ফেলল। দ্বিতীয় স্ত্রী খুব খারাপ স্বভাবের ছিল। ও খুব ঝগড়ালুও ছিল আর দীপু আর গুড্ডিকে একদম ভালোবাসত না। দেখানোর জন্যে কুমারের সামনে ওদের সাথে খুব ভালোভাবে কথা বলতো, কিন্তু যখন কুমার কাজে চলে যেত তো ও ওদেরকে মারতো আর পেট ভরে খেতেও দিত না। তাই বাচ্চা দুজন কমজোরি হয়ে যাচ্ছিল। দাদু ঠাকুমাও তার সামনে কিচ্ছু করতে পারতো না। এটা দেখে ভেড়া হয়ে যাওয়া ওদের মা খুব কষ্ট পেত। কুমার দ্বিতীয় স্ত্রীর কর্মকাণ্ডের থেকে নির্ভীক ছিল। একদিন বাচ্চা দুজন না খাওয়া দাওয়া করে গ্রামেরই একটা নদীর সামনে বসেছিল আর কাঁদছিল। গুড্ডির চোখের জল শুকিয়ে গিয়েছিল। দীপু ওকে চুপ করাচ্ছিল আর বলছিল, বোন, চুপ হয়ে যা। আজকে যখন বাবা কাজের থেকে ফিরবে তখন আমরা তাকে সব জানিয়ে দেব। যেই জায়গায় ওরা দুজন বসেছিল ওখানে একটা গাছ ছিল। ওই গাছে সোনালি পরী বসেছিল। সে ওই বাচ্চা দুজনের কষ্ট সহ্য করতে পারল না। ও নিচে নেমে আসলো আর ও বাচ্চা দুজনকে নিজের ডানা দিয়ে মুড়িয়ে নিল আর নদীতে নিয়ে গিয়ে ওদের মুখ ধুইয়ে দিল। ওদেরকে খুব আদর করলো। ওদের মাথায় হাত বুলিয়ে দিল। এত ভালোবাসা পেয়ে বাচ্চা দুজন ভাব বিভোর হয়ে গেল আর কাঁদতে লাগলো। তুমি চিন্তা করো না, আমি তোমাদেরকে একটা লাঠি দিচ্ছি। এই লাঠিটাকে তোমরা ভেড়ার সামনে নিয়ে গিয়ে 3 বার মাটিতে মেরো আর তোমরা যা চাইবে সেটাই খেতে পেয়ে যাবে। কিন্তু এটা লক্ষ্য রেখো কি তোমাদের মা যেন তোমাদেরকে এরকম করার সময় দেখতে না পায়। এই লাঠিটাকে তোমরা যা বলবে তোমাদের সব কাজ করতে তোমাদের সাহায্য করবে। বাচ্চা দুজন লাঠি উঠালো আর পরী বলা মতে চুপচাপ বাড়ি এসে পড়ল। ওরা ভেড়ার সামনে আসলো আর ওরা দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর মাটিতে 3 বার লাঠিটা মারলো। মা, আমাদের খিদে পেয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি কিছু খেতে দাও। দেখতে দেখতেই ওদের সামনে নানান রকমের খাওয়ার জিনিস এসে পড়ল। ওরা ভরপেট খাবার খেলো আর যা বেঁচে ছিল সেটা নিয়ে গিয়ে গরুকে দিয়ে দিল। আস্তে আস্তে অনেক দিন হয়ে গেল। আজকাল বাচ্চা দুটো খুব খুশিতে থাকে। আমার মারেরও তাদের ওপর কোনো প্রভাব পড়ে না। ওরা ছাদে সব কাজও করে ফেলে। আমার স্ত্রী আমার বাচ্চা দুজনকে খুব ভালোবাসে, তাই তো বাচ্চা দুজন এত আনন্দে থাকে। যেই কুমার বাইরে বেরিয়ে যেত ওর স্ত্রীর অত্যাচার আরম্ভ হয়ে যেত। বালতি নিয়ে যাও আর কুয়ো থেকে জল বের করে আনো। দীপু পরী দেওয়া লাঠিটা নিজের সঙ্গে করে নিয়ে গেল। কুয়োর সামনে নিয়ে গিয়ে 3 বার বাড়ি মারলো আর জল নিজে নিজে ভরে গেল। এটাকে বাড়ি নিয়ে চলো।
জলের বালতিটা নিজের বাড়ির দরজার সামনে এসে পৌঁছে গেল। গুড্ডিকে ওর মা বাড়ির সমস্ত বাসন ধুতে বলল। ও লাঠিটা হাতে নিয়ে 3 বার বাড়ি মারত আর সব বাসন ধোয়া হয়ে যেত। যখন সব কাজ হয়ে যেত তখন ওর মা ওদেরকে বকা দেওয়ার সুযোগও পেত না। কেমন করে সব কাজ হয়ে যায়। একদিন ও নিজের ছেলেকে ওদের পেছনে লাগিয়ে দিল। যে সময় দীপু আর গুড্ডি ভেড়ার সামনে বসে লাঠিটা মাটিতে মারছিল আর তার কাছে কিছু খাওয়ার জিনিস চাইছিল, ওর ছেলে দেখে ফেলল। ও এসে মাকে বলে দিল, আমার তো আগের থেকেই সন্দেহ ছিল, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। একদিন কুমার আসার পর অসুস্থ হওয়ার বাহানা করে ও শুয়ে থাকলো। কুমার বৈদ্যকে ডাকলো। ও আগের থেকেই তার সঙ্গে সম্মিলিত ছিল। ওকে ভেড়ার মাংস খাওয়াতে হবে, তখনই ওর শরীরটা ভালো হবে। কুমারের কাছে এত পয়সা ছিল না কি ও ভেড়া কিনতে পারে, তাই ও ভাবলো এখন ওকে এই ভেড়াটাকেই মারতে হবে। ও ভেড়াটাকে মারতে চাইছিল না, কিন্তু ওর বাধ্যতা ছিল। বাচ্চা দুজন যখন এটা জানতে পারলো তো খুব কাঁদলো আর এসে নদীর সামনে ওই গাছের কাছেই গেল যেখানে ওদের সোনালী পরীর সঙ্গে দেখা হয়েছিল। ওরা পরী দেওয়া লাঠিটাকে 3 বার মাটিতে মারল। পরিমা তাড়াতাড়ি আসো, আমাদের ওপর খুব বিপদ এসে পড়েছে, এখন তুমিই কিছু উপায় বলো। পরী গাছ থেকে নেমে ওদের কাছে এসে পড়ল। বলো বাচ্চারা, কি হয়েছে? তখন দীপু ওকে সব কথা বলল। তোমরা চিন্তা করো না, যদি ভেড়া হয়ে যাওয়া তোমাদের মাকে ওরা মারে তো তোমরা ওই ভেড়ার হাড়গুলোকে এনে এই নদীর সামনেই মাটিতে পুঁতে দিও, আর সেটা একটা সুন্দর গাছ হয়ে যাবে। ওই গাছে সোনালী আম ধরবে, সেগুলো শুধু তোমরাই পারতে পারবে। তাই তোমরা চিন্তা করো না, তোমাদের সৎ মা তোমাদের কিচ্ছু অনিষ্ট করতে পারবে না। বাচ্চারা চুপচাপ চলে গেল। যখন ওরা বাড়ি পৌঁছলো তো ওরা দেখলো কি ভেড়াটাকে মেরে তার মাংস রান্না করা হচ্ছিল। দুজন সেদিন কিচ্ছু খেলো না। তার জায়গায় দীপু নিজের সৎমায়ের থেকে লুকিয়ে সমস্ত হাড়গুলো উঠিয়ে নিল। ভাই বোন দুজন দৌড়িয়ে নদীর সামনে গেল আর ওই হাড়গুলোকে মাটিতে পুঁতে দিল। পরদিন যখন দুজন ওখানে আসলো ওরা দেখলো ওখানে তো সত্যি সত্যি একটা ছোট্ট গাছ হয়েছে। বাচ্চারা গাছটাকে দেখে খুব খুশি হলো। ওরা প্রতিদিন সেখানে আসে আর ওই গাছটার খুব দেখাশোনা করে। আস্তে আস্তে বাচ্চা দুজনের জীবন সুখপূর্বক কাটতে লাগলো, কারণ ওদের কাছে সোনালী পরী দেওয়া জাদুর লাঠিও ছিল। সময় কাটানোর জন্য ওদের মায়ের গাছ ছিল। আস্তে আস্তে গাছটা বড় হয়ে গেল আর ওতে ফল ধরা আরম্ভ হয়ে গেল। বাচ্চা দুজনও এখন বড় হয়ে গিয়েছিল। গুড্ডি 16 বছরের হয়ে গিয়েছিল আর দীপু 18 বছরের হয়ে গিয়েছিল। ওই গাছে অদ্ভুত সোনালী আম ধরতো। যেই আসতো আর যদি ওই ফল পাড়ার চেষ্টা করত তো ওই গাছটার ডালগুলো নিজে নিজেই উপরে চলে যেত। একদিন একজন রাজকুমার সাদা ঘোড়ায় চড়ে কোথাও থেকে আসছিল। ও দেখলো এত সুন্দর ফল ধরে আছে, তাই যেই ও হাত বাড়ালো গাছের ডালগুলো উপরে চলে গেল। ও গাছের ছায়ায় বসে পড়লো। তখনই ও দেখলো কি কিছুক্ষণ পর দীপু আর গুড্ডি আসলো। ও যেই হাত বাড়ালো আর ওদের হাতে 8-10টা আম এসে পড়লো। রাজকুমার দেখে স্তব্ধ হয়ে গেল। ও গুড্ডির কাছে গেল। আমি যখন আম পাড়তে গেলাম তখন এই গাছটার ডালগুলো উপরে চলে গিয়েছিল, কিন্তু তোমরা যখন পাড়তে গেলে তোমরা কেমন করে পেয়ে গেলে? গুড্ডি কিচ্ছু বলল না, ওর চোখ দিয়ে জল পড়ছিল। রাজকুমার ওর কষ্ট সহ্য করতে পারল না। ও 2 ভাই বোনকে বসালো আর তাদের থেকে গোটা ব্যাপারটা জানলো। তখন গুড্ডি রাজকুমারকে সব কথা বলল। রাজকুমার নিজের ঘোড়ায় চড়ে ওই কুমারের বাড়িতে পৌঁছলো। আমি আপনার কন্যার সঙ্গে বিয়ে করতে চাই। কুমারের আনন্দের ঠিকানা থাকলো না। দীপু 3 বার পরীর লাঠিটা মারলো আর সোনালী পরী হাসতে হাসতে এসে পড়ল। ও দুজনকে আশীর্বাদ করলো। গুড্ডিকে নিজের জাদুকাঠি দিয়ে যেই ছুলো ও বহুমূল্য গয়না আর কাপড় দিয়ে সেজে গেল। রাজকুমার গুড্ডিকে নিয়ে নিজের রাজপ্রাসাদে চলে গেল আর দীপুকেও নিজের সঙ্গে নিয়ে গেল। ওখানে সে দীপুকে নিজের মন্ত্রিমণ্ডলে সামিল করে নিল। যদি সোনালী পরীর সঙ্গে দেখা না হতো তাহলে বোধহয় আমরা এখন অবধি বেঁচেই থাকতাম না। পরীর জন্যই আমাদের জীবনে আনন্দ এসেছে। ওরা নিজের সৎমাকেও ক্ষমা করে দিল।